মহাবিশ্বের রহস্য নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে আমাদের আগ্রহের মাত্রা দিন দিন বেড়েই চলছে। এমনই এক রহস্যের নাম হলো ব্ল্যাক হোল। আপনারা এই নামটি অবশ্যই শুনে থাকবেন, যাকে বাংলায় বলছে কৃষ্ণগহ্বর, এবং এটাও জানেন যে এটা ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী বস্তু। আমাদের মনে ব্ল্যাক হোল নিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ব্ল্যাক হোল কি? এটা সৃষ্টি হয় কিভাবে? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সাথে ব্ল্যাক হোলের কোনো সম্পর্ক আছে কি? ব্ল্যাক হোলের মাধ্যমে টাইম ট্রাভেল সম্ভব কি না? এমন বহু প্রশ্ন আমাদের মনে উকি দিতে পারে। এতদিন পর্যন্ত ব্ল্যাক হোলের কোনো ছবি তোলাই সম্ভব হয়নি। এগুলা হয়তো কোনো আর্টিস্টের আঁকা ছবি অথবা গ্রাফিক্সের দ্বারা ডিজাইন করা ছবি। কিন্তু 10 এপ্রিল 2019 ইভেন্ট হরাইজন টেলিস্কোপের দ্বারা সর্বপ্রথম ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করা হয়। পৃথিবীর 8টি স্থানের আলাদা আলাদা টেলিস্কোপের মাধ্যমে এই ছবি 2 বছর ধরে বিজ্ঞানীরা তুলেছেন। মেসিয়ার 87 গ্যালাক্সিতে থাকা এই ব্ল্যাক হোলটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 55 মিলিয়ন লাইট ইয়ার এবং এর ভর সূর্যের ভরের প্রায় 6.5 মিলিয়ন গুণ বেশি। 1783 সালে জন মিচেল তার গবেষণাপত্রে বলেন যে যখন খুব ক্ষুদ্র একটা বস্তুর ভর খুব বেশি হয় তখন তার মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি হয় যে কোনো বস্তুই এর আকর্ষণ ভেদ করে বাইরে আসতে পারে না। এমনকি আলোও এর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আটকে পড়ে। 1967 সালে জন হুইলার সর্বপ্রথম ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেন। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটা বস্তু যার মহাকর্ষ বল এত বেশি যে কোনো বস্তুই এর মহাকর্ষ বল ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না। এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণ যেমন আলো পর্যন্ত এর প্রভাব থেকে বাইরে আসতে পারে না। ব্ল্যাক হোলের যে পয়েন্টে এসে আলো কখনোই ফিরে আসতে পারে না, সেই পয়েন্টকে বলছে ইভেন্ট হরাইজন। একটা নক্ষত্র থেকে কিভাবে আলো বিচ্ছুরিত আমরা জানি। নক্ষত্রের মধ্যে মজুদ থাকা হাইড্রোজেন পরমাণুগুলি নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হিলিয়াম কণায় পরিণত হয়, আর সেই সাথে উৎপন্ন হয় হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য ফর্ম অফ লাইট অ্যান্ড হিট। এই নিউক্লিয় সংযোজনের ফলে যে বহির্মুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্সের উদ্ভব হয় তা নক্ষত্রটির নিজস্ব মহাকর্ষ বলের প্রভাবে ব্যালেন্সড হয়ে যায়। কিন্তু যখন নক্ষত্র তার অন্তিম পর্যায়ে পৌঁছায় তখন তার ভেতরের সমস্ত জ্বালানি শেষ হয়ে যায় এবং শক্তি হারিয়ে নক্ষত্রটি রেড জিয়ান্ট বা লোহিত দানব দশায় প্রবেশ করে। একটি যথেষ্ট ভরযুক্ত নক্ষত্র তার সমস্ত জ্বালানি যখন হারিয়ে ফেলে তখন নিউক্লিয় বিক্রিয়ার ফলে উদ্ভূত এই সেন্ট্রিপেটাল ফোর্স বা বহির্মুখী বল থাকে না বলে সে তার কেন্দ্রের দিকে চুপসে যায়। অপেক্ষাকৃত ছোট নক্ষত্রগুলি অর্থাৎ চন্দ্রশেখর লিমিটের নিচের নক্ষত্রগুলি হোয়াইট ডর্ফ বা শ্বেতবামনে পরিণত হয়। বড় নক্ষত্রগুলির ক্ষেত্রে সংকোচনের ফলে ভেতরের এবং বাইরের চাপকে সমান করতে গিয়ে নক্ষত্রটির ভেতরের কিছুটা অংশ প্রচণ্ড বেগে বাইরের দিকে ধাবিত হয়, অর্থাৎ সুপারনোভা এক্সপ্লোশন হয়। সুপারনোভা এক্সপ্লোশনের পর যে সমস্ত নক্ষত্রের ভর চন্দ্রশেখর লিমিট অর্থাৎ সূর্যের ভরের 1.44 গুণ বেশি হয় তারা পরিণত হয় ব্ল্যাক হোলে। এ ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার মাস ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলি তার পার্শ্ববর্তী নিউট্রন স্টার বা অন্যান্য মহাজাগতিক বস্তুগুলিকে নিজের ভেতরে নিয়ে নেয়। ফলে যত তার ভর বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার মহাকর্ষ বল। এভাবে সহস্র কোটি বছর ধরে এই স্টেলার ব্ল্যাক হোলগুলা তার পার্শ্ববর্তী নিউট্রন স্টার বা অন্যান্য সেলেস্টিয়াল বডিগুলিকে গিলে গিলে তৈরি হচ্ছে একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। অনেক সময় 2 বা তার বেশি স্টেলার ব্ল্যাক হোল একসঙ্গে মার্জড হয়ে গিয়েও সুপারম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হতে পারে, বা দুটো গ্যালাক্সির পারস্পরিক সংঘর্ষের ফলে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হতে পারে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সাধারণত কোনো গ্যালাক্সির কেন্দ্রেই পাওয়া যায়, কারণ একটা গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল তৈরির সমস্ত রকমের উপাদান মজুদ থাকে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ের কেন্দ্রেও একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যার নাম স্যাজিটেরিয়াস এ। দুটি ব্ল্যাক হোল যখন পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং এদের পরস্পরের মহাকর্ষ বল ভেদ করে যখন এরা বাইরে বেরিয়ে যেতে পারে না তখন ব্ল্যাক হোল দুটি মিলেমিশে একটা বড় ব্ল্যাক হোলে পরিণত হয়। এরকম দুটি ব্ল্যাক হোলের পারস্পরিক সংঘর্ষের ফলে সৃষ্ট মহাকর্ষ তরঙ্গ স্থানকাল জাল বা স্পেস টাইম ওয়েবের মধ্যে ছড়িয়ে পড়ে।
পৃথিবী থেকে প্রায় 130 কোটি আলোকবর্ষ দূরে দুটি ব্ল্যাক হোলের পারস্পরিক সংঘর্ষের ফলে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ পৃথিবীর যন্ত্রে ধরা পড়ে 2015 সালের 14 সেপ্টেম্বর। অর্থাৎ সংঘর্ষটি ঘটেছিল আজ থেকে প্রায় 130 কোটি বছর আগে এবং এই ব্ল্যাক হোল দুটির ভর ছিল যথাক্রমে সূর্যের ভরের 29 গুণ ও 36 গুণ বেশি। এছাড়া মহাবিশ্বে আরও বিভিন্ন রকমের ব্ল্যাক হোল রয়েছে। এরকম একটি ব্ল্যাক হোল হচ্ছে প্রিমোর্ডিয়াল ব্ল্যাক হোল, যার ভর একটা পর্বতের সমান আর এর আয়তন একটা পরমাণুর সমান। ব্ল্যাক হোলের কেন্দ্র অর্থাৎ সিঙ্গুলারিটি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে স্পেস এবং টাইম থেমে যায়। ব্ল্যাক হোলের যে সীমারেখার মধ্য থেকে আলোর পক্ষে কখনই ফিরে আসা সম্ভব নয়, সেই সীমারেখাকে বলছে ইভেন্ট হরাইজন। অর্থাৎ এই পয়েন্টে কোনো কিছুর মুক্তিবেগের মান আলোর বেগের চাইতেও বেশি। অর্থাৎ ইভেন্ট হরাইজনের ভেতরের কোনো ঘটনাই আমাদের কাছে দৃশ্যমান নয়, কিন্তু এর বাইরের ঘটনাগুলো আমরা দেখতে পাই। তাহলে একটা প্রশ্ন সবার মনে আসতেই পারে, যদি ব্ল্যাক হোল কালো হয়ে থাকে বা এর থেকে যদি আলো রিফ্লেক্ট না হয়, তাহলে সায়েন্টিস্টরা এটি দেখতে পান কিভাবে? আসলে সায়েন্টিস্টরা ব্ল্যাক হোলকে দেখতে পান না, কিন্তু ব্ল্যাক হোলের চারপাশের নক্ষত্র বা মহাজাগতিক বস্তুগুলার গতিবিধি লক্ষ্য করে সায়েন্টিস্টরা ব্ল্যাক হোলের অস্তিত্ব অনুধাবন করতে পারে। ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান নক্ষত্রগুলির একটা অংশ ব্ল্যাক হোলের যত কাছাকাছি যায়, তত তার একটা অংশ ব্ল্যাক হোলের দিকে ধাবিত হয় এবং এই অংশটা ব্ল্যাক হোলের যত বেশি কাছাকাছি যাবে, তার ঔজ্জ্বল্য, তাপমাত্রা ও গতিবেগ আরও বৃদ্ধি পায়। পরিশেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ব্ল্যাক হোলগুলির পরিণতি কী? এগুলো কি একদিন ধ্বংস হয়ে যাবে না চিরন্তন থাকবে? আসলে মহাবিশ্বের কোনো কিছুই চিরন্তন নয়। সৃষ্টি হলে ধ্বংস অনিবার্য। তাই বলা যায় যে ব্ল্যাক হোলগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেহেতু ব্ল্যাক হোল তার ভেতরের কোনো কিছুকেই বাইরে আসতে দেয় না, তাই বলা যেতে পারে যে ব্ল্যাক হোলগুলো কোনোদিন ধ্বংস হবে না। আসুন আমরা দেখে নেই এ ব্যাপারে বিজ্ঞানী স্টিফেন হকিংস কি বলছেন। বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতে মহাবিশ্বের শূন্যস্থানগুলো আসলে শূন্য নয়। স্টিফেন হকিংসের কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থানগুলোতে ক্রমাগত ভার্চুয়াল কণাগুলো জোড়ায় জোড়ায় সৃষ্টি হচ্ছে। আর এই ভার্চুয়াল কণাদ্বয় সৃষ্টি হওয়ার খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ ওই দিনে ফ্র্যাকশন অফ সেকেন্ড, এগুলো একে অপরকে ধ্বংস করে দেয়। কিন্তু ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে সৃষ্ট ভার্চুয়াল কণাদ্বয় একে অপরকে ধ্বংস করতে পারে না। ব্ল্যাক হোল একটা কণাকে নিজের দিকে টেনে নেয় এবং অপর কণাকে বাইরের দিকে ঠেলে দেয়। অর্থাৎ টেরিং থেকে একটা সিঙ্গেল পার্টিকেল মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ ভার্চুয়াল কণা বাস্তব কণায় পরিণত হয়। আর এই কণাকে বাইরে আসার জন্য যে শক্তির প্রয়োজন হয়, ব্ল্যাক হোল সেই শক্তি সরবরাহ করে। তাহলে দেখা যাচ্ছে এই প্রক্রিয়া ক্রমান্বয়ে চলতে থাকলে একটা সময় আসবে যখন ব্ল্যাক হোলের সমস্ত ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে আর ব্ল্যাক হোলের মৃত্যু ঘটবে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন।